আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং টেলসের এপিসোড নাম্বার 3-তে। সো এপিসোড নাম্বার 3 এর যে প্রথম ভার্সনটা সেটা তোমরা দেখে ফেলছো শফিক ভাইয়ের সাথে। সো এবার আমরা চলে যাবো একদম গাইডলাইন সেশনে বা গাইডলাইন ভার্সনে আর কি। সো শফিক ভাইয়ের আসলে পরিচয় দেওয়ার তো তেমন কিছু নেই। শফিক ভাইতে চেনো যে আমাদের আসলে একটা হচ্ছে আমাদের সেই আমাদের ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের হচ্ছে ম্যাথ টিচার, প্লাস হচ্ছে ভাই কিন্তু অনেক দিন ধরে অফলাইনে পড়াচ্ছে, প্লাস হচ্ছে আমাদের বুয়েট 97 ব্যাচে, ঠিক আছে? ওকে, সো তাহলে হচ্ছে এবার আমরা একদম ডিরেক্টলি আমরা কোশ্চেন সেশনে চলে যাবো আর কি। সে তোমাদের মানে তোমরা অ্যাডমিশন যখন শুরু করবা, স্পেশালি যদি আমি বলি যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যদি শুরু করবা, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি কি প্রবলেম হইতে পারে কিংবা কিভাবে জিনিসটা গোছাবা সেই ব্যাপারটা আমি ভাইকে জিজ্ঞেস করার চেষ্টা করবো, ঠিক আছে? সো সবার আগে ভাই আমি যেটা জিজ্ঞেস করবো যে ভাই প্রথমত তো নর্মালি অনেকেই চিন্তা করে রাখছে যে সে বুয়েটে পড়বে কিংবা নর্মালি ইঞ্জিনিয়ারিং পড়বে, ঠিক আছে? সো এখন দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে কয়েকটা বোর্ডে দেখলাম যে প্রশ্ন কঠিন হয়েছে। ইভেন আমরা যে রিসেন্টলি দেখলাম যে ঢাকা বোর্ডে আসলে আমাদের ম্যাথ কঠিন হয়েছে, ঠিক না? সো ম্যাথ সেকেন্ড পেপার যখন কঠিন হয়েছে দেখলাম যে আমার নিউজ ফিড একদম ভরে গেছে যে ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন শেষ, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ। তো এখন আপনি কি বলবেন যে আসলে যার এরকম পরীক্ষা খারাপ হয়েছে তার কি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না কন্টিনিউ করা উচিত বা যেটা চাচ্ছিল আর কি ওইটা করা উচিত, নাকি তার ভার্সিটি সুইচ করা উচিত? আগে দেখতে হবে তার পরীক্ষা আসলে কতটা খারাপ হয়েছে। এখন একটা পরীক্ষা এমন হইতে পারে হয়তো A+ আসতে পারে, আরেকজন হইতে পারে হয়তো 1 মার্ক কমতে পারে, 1-2 মার্ক। এটাই কথা, মানে অনেকে আছে 1-2 মার্কের জন্য কান্নাকাটি করে। আবার এমন হইতে পারে সে এত 60-65 পাইতে পারে, অনেক রকমের মানে হইতে পারে। যদি এরকম হয় A পায়, A- পায়, তাও আমি মনে করি ইঞ্জিনিয়ারিংটা কন্টিনিউ করতে। যদি সে মোটামুটি তার বইয়ের সম্বন্ধে কিছু একটু বলছি 50% তার নলেজ থাকা লাগবে মিনিমাম, যদি থাকে। এখানে একটা কথা বলা উচিত যে আমাদের এই সাজেশন আমাদেরকে কিছুটা ডুবাইছে। বিশেষ করে স্যাররা এই কাজটা সারা শুরু করছে। বইয়ের এত অঙ্ক কেন দিল? এত অঙ্ক দিয়ে রাখলো, অথচ আমরা করাইতেছি 10টা অঙ্ক। বাকি অঙ্কগুলো কি দোষ করছে? এমন আমরা 22 10টা 20টা করাইতেছি। এই ফলবর্তীতে সারা কিন্তু সুযোগ পেয়ে গেছে যে আমাদেরকে বাজায় দেওয়ার। কিরকম দেখা গেছে যে এই অঙ্কটা, এই যে ঢাকা বোর্ডে যে অঙ্কগুলি আসছে, একটা অঙ্ক সম্ভবত আসছে কেতাবুদ্দিন বই থেকে। এটা কিন্তু আহামরি অঙ্ক ছিল না। মানে কি আমাদের টোটালি ছিল বেসিকের উপর। বেসিক কেবল করলে অঙ্কটা হইতো কি ছিল, মানে সম্ভবত একটা এক্স একটা ফাংশন থেকে ছিল। ওইখান থেকে মানে দুইটা মূলে যোগফল log 3 দেখাইতে হবে। এটা ছিল একেবারে বেসিক অঙ্ক। দুইটা মূলে গুণফল থেকে 2 লাইন করলে শেষ হয়ে যেত। কিন্তু আমরা অনেকে ভয়েস স্টাডি করিই নাই, মানে আমরা মুখস্থ মতো করে শুরু করছি। তাহলে এখান থেকে একটা জিনিস শিকার আছে যে তুমি তো অঙ্ক মুখস্থ করার মতো অভ্যাস করো, বিভিন্ন স্যারের কাছে নিজে যেমনে করো, তাহলে কিন্তু তুমি সামনে আগাইতে পারবে না। এটা তো প্রথম কথা। যদি মাইন্ডসেট করো যে আমি মুখস্থ করবো না, আমি বুঝতে প্রত্যেকটা ধাপ করবো, এবং আমার মধ্যে এই জিনিসটা আছে, আমি মানে একটু হলে বুঝতে পারি, কিন্তু নাম্বারটা তো খারাপ আসতে পারে, কিন্তু আমি মোটামুটি বুঝতে পারি এই জিনিসগুলি, তাহলে আমার মতে তুমি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টেই করো। আর বিজনেস সেক্টরে যদি কোনো কারণে তোমার মনের মতো কোনো বাস্তবিক চান্স নাও পাও, নাম্বারের কারণ হইতে পারে, মিলনি নাম্বারের কারণে হইবে, তারপরও তোমার যে বেসিকটা অর্জন হয়েছে, বেসিক দিয়ে তুমি ভালো একটা চান্স পাবাই। সেটাই, বুয়েট না হোক চুয়েট করতে হবে, চুয়েট কোড না হোক একটা হবে। এবং তুমি 8-10 জনের পীরের কথা শুনবা না। 8 জন পীর তোমাকে 8 ধরনের ইনফরমেশন দিয়ে 8 ধরনের কাহিনী করে দিবে। যেমন মনে করো তোমার ভাত খেতে মন চাইতেছে, তুই ভাত খেতে তুমি এক ধরনের ভাত খেবে, আমি বলে যে না দিশেলে ভাত খেবে, না তুমি কেউ কাটে দিব, তুমি কইবা যে এবার কাটে দিব না, আরেকটা আছে না পাই আরে 28, এবং আরো অনেকে বলে কি জানি খুব হিট করে সবাই খায়, মোটামুটি এখন সবাই খায় মিনিকেট। এরকম ভাবে বলবে। আর তুমি যদি এরকম করে 5 মিশিলি করে একবার এটা খাইলে একবার এটা খাইলে, তুমি টেস্ট পাবা না। সবগুলো আলাদা টেস্ট থাকতে পারে, কিন্তু এইভাবে যদি মিশিলি করে খাও একটু টেস্ট পাবা না, কারণ প্রত্যেক আলাদা একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে। তুমি যে কোনো একজনকে মেইন ধরে তুমি ওইটা শেষ করো, তুমি ফাতার জন্য বুদ্ধি শুনো না। আবার দেখবা কার সাথে তোমার মানে মেজাজ মিলে, সবার মেজাজ মাঝে নাও মিলতে পারে। কেউ ধরো 2 ঘন্টা অনেক পড়ালেখা করে, আবার পড়ে না, আবার পরে অনেক কিছু করে। আবার কেউ আছে একটা না অনেক পড়তে পারে কিন্তু বেশি কভার করতে পারে না। এক একজন এক এক টেকনিক থাকে। তোমাকে বুঝতে হবে তুমি পারবা কিনা, তোমার দিয়ে সম্ভব কিনা। তুমি ভাঙবা না, মস্কাবা না। মস্কানোর দরকার নেই, ভাঙানোর দরকার নেই। তুমি তোমার জায়গায় ঠিক থাকবা, তুমি ঠিক মতো পড়ে যাবা। ধরো আমাদের এখানে যদি আসো, তাহলে এখানে আমাদের আনাস আছে মোটিভেশন, খুব ভালো মোটিভেশন দেয়, স্টুডেন্টের মাইন্ডসেটটা বুঝে। কারণ সে অনেক জায়গায় চান্স পাইছে, সে স্টুডেন্টের সমস্যাগুলি ভালো মতো বুঝে, সে কোচিং করার সময় সমস্যাগুলি ফেস করে আসছে। তুমি ওর কাছ থেকে কিন্তু এই মানে এই মোটিভেশন টাইপের যে সমস্যাগুলি সুন্দর মতো সমাধান পাবা। এছাড়া আমাদের আরও যারা আছে, আমাদের মানে জীবন আছে,
যারা আছে, মনির আছে, আরো যারা আছে, তারাও কিন্তু তোমাদেরকে খুব সুন্দর সাজেশন দিবে। আমরা কেউ চাই না তোমরা ভর্তি পরীক্ষা খারাপ করো, আমরা চাই ভর্তি ভালো একটা চান্স পাও, কারণ একসময় তোমরা আমাদের সদস্য হইতে বা আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটা যারা চান্স পায় তারা যাতে আমাদের সদস্য, আমাদের মতনই দেশে জাতির কি করতে পারে, হেল্প করতে পারে, সেবা করতে পারে। সো এই হচ্ছে কথা, মানে ভাই যেটা বললো আর কি, আমি একটু যদি সামনে একটু টানি, যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি তোমার মনে হয় যে না তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, তাহলে তুমি ওই প্রিপারেশনটা মানে নেওয়া শুরু করে দাও, ঠিক না? শুরু করে দাও, বাকি যেটা দেখবা যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে কি হয়েছে না এটা পরে দেখা যাবে। যদি খারাপ হয়, যদি দেখা যায় খুব বেশি খারাপ হয়ে গেছে, তোমার আসলে বুয়েটের রিকোয়ারমেন্টস তুমি কমপ্লিট করতে পারবা না, বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, বুয়েট দিয়ে দিলাম কুয়েটে পরীক্ষা দিতে পারবা না, তখন দেখা যায় যে তুমি ভার্সিটি সুইচ করতে পারবা, ঠিক আছে? বাট এই যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মাধ্যমে যে তোমার যে বেসিকটা ক্লিয়ার হচ্ছে না, এটা তোমার খুবই কাজে দিবে। আর যদি দেখো যে না এইচএসসি রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে বুয়েটে পরীক্ষা দিচ্ছ, সব জায়গায় বই দিয়ে দিতে পারতেছো আর কি। এখানে একটা কথা বলি যে ভার্সিটির ব্যাপার পড়ানো কিন্তু একটু বেসিক থেকে শর্টকাটের দিকে থাকে। এখন শর্টকাট জিনিসটা কিন্তু সাময়িকভাবে ভালো হইলে কিন্তু লং টার্ম অনুযায়ী এটা কিন্তু খুব ভালো কার্যকর না। সেটাই। সো এখন ভাই আমি যদি একটু সিম্পলি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মেইনলি যে মানুষজন একটা টেন্ডেন্সি থাকে যে ঢাকায় এসে কোচিং করব, ঠিক আছে? সো ঢাকায় এসে কোচিং করাটাকে আপনি কিভাবে দেখেন? প্লাস হচ্ছে যদি বলি যে মানে অফলাইন পড়া উচিত নাকি অনলাইন পড়া উচিত? যদি অফলাইন পড়ে তাহলে কি ঢাকায় আসবে কিনা? এখন স্টুডেন্ট তো খুবই ভালো স্বাবলম্বী হয়, এলিট ফ্যামিলির ছেলে হয়, তখন এবং তাকে ঢাকাতে খুব সুন্দর একটা যদি থাকার সুবিধা থাকে এবং যে এনভায়রনমেন্টে থাকবে সেই এনভায়রনমেন্টের সাথে কোচিং সেন্টারটা যাতে তার সঙ্গে কাছে হয় এবং কোচিং সেন্টারের যেখানে যে সার্ভিসটা সেটাও খুব সে ভালো পাইতেছে, তাহলে সে অফলাইনে আসতে পারে ঢাকাতে। আর একটা কথা হলো, যদি এই সুবিধাটা না আসে, এখন অধিকাংশ এই সুবিধাটা আসে না, তারা কিন্তু আসলে কষ্ট করে বিভিন্ন হোস্টেলে থাকে, হোস্টেলে থেকে পড়ালেখা করে। এর হোস্টেলে দেখা যায় দুই ধরনের সমস্যা হয়, এক হচ্ছে থাকার একটা সমস্যা, গাদাগাদি থাকে বা থাকার একটা খরচ হয়, এবার খাওয়ার মানগুলো অনেক ভালো হয় না, ওটার জন্য অনেকে ফুড পয়জন বিভিন্ন অসুস্থতা ভোগে। আর এগুলির কারণে কিন্তু সে এই চাপের পড়ার কারণে সে কিন্তু ঠিক মতন মানে পড়ার প্রতি যে সময় দেওয়া, যে উদ্দেশ্যে পড়ালেখা সেটা হয় না, এবং দেখা যায় সে ছাত্র হয়তো ভালোই ছিল, কিন্তু এই ফুড পয়জন বা সমস্যার কারণে সে কিন্তু ঠিক মতন মানে মনের মতো যে সাবজেক্ট পাওয়ার কথা, মনে পড়ার কথা, সেই থেকে বঞ্চিত হয়। দুই, সে আসলো ঢাকাতে, কিন্তু জায়গায় ভর্তি হলো, ওইখান থেকে সে যেরকম আশা করতেছে অফলাইনে ক্লাস, সেটা ভালো পাইলো না, তাহলে তো আশাটা তার জন্য কি লাভের লসটা বেশি হইলো। এখন তাকে এনশিওর করতে হবে, জানতে হবে যে যে জায়গায় সে যাইতেছে এখানে ক্লাসের মান কেমন। কারণ অফলাইনে ক্লাসের সুবিধা একটাই, যেটা সরাসরি বলবো, সরাসরি টিচারের সাথে আই কন্টাক্ট সরাসরি জিজ্ঞেস করতে পারে। অনেকগুলি টিচার পাওয়া যায়, কিন্তু নেগেটিভ সাইডেও অনেকগুলি টিচার, কারণ সব টিচার ভালো পড়ায় না। এক টিচার ভালো পড়ালে আরেক টিচার খারাপ পড়ায়, এর মধ্যে দেখা যায় 3টা টিচার ভালো পড়ছে, বাকি 7টা টিচার খারাপ পড়ছে। তখন এখান থেকে এই একটা সমস্যা। আরেকটা হচ্ছে ক্লাসের সংখ্যা। যেমন অফলাইনে একটা টিচার মানে কোচিং সেন্টার চাইলে কিন্তু যদি ম্যাথে 12টা চ্যাপ্টার হয়, সে সর্বোচ্চ 16টা বেশি ক্লাস দিতে পারে না, যার কারণে ক্লাস থেকে লিমিটেড। দেখা যায় কি এমন হয়, একটা ক্লাস এক চ্যাপ্টার শেষ করতে হয়, এটা তো তার অনেক সমস্যা থেকে যায়, এবং সে টিচারও পারে না পুরোপুরি স্টুডেন্টের মনের চাহিদা মিটে সব করাইতে। টাইম লিমিটেশন থাকে। কিছু ছেলেদের খুব ভালো, ওদের দরকার না, ওদের জাস্ট টাচ করে গেলেও নিজের গাইডলাইনে পড়ে সে কভার করে নেয়, সেটা অন্য আলাদা। কিছু ছেলে আছে আসলেই সে অন্য থেকে হেল্প নেওয়ার থেকে নিজে করতে বেশি পছন্দ করে, তার হয়তো সুবিধা হইতে পারে। কিন্তু ওভারঅল যদি আমাদের দেশে এখন অধিকাংশ হয়েছে ফার্মের মুরগি টাইপের হয়ে গেছে, মানে দেশি মোরগ ছিল এক সময়, যারা দেশি মোরগ টাইপের তাদের কথা আলাদা, তারা হচ্ছে নিজেরটা নিজে করেছে। আমরা হচ্ছে ফার্মের মুরগি। ফার্ম মুরগির বৈশিষ্ট্য কি, ওরা কিন্তু যে কোনো আবহাওয়া খাপ পাইতে পারে না, ওই সামান্য একটু বৃষ্টি হলে কুক করে মারা যায়। আর দেশি মোরগের কাজ হলো, ওরা কিন্তু বৃষ্টির পরে কিন্তু কুকুর কিন্তু 2 মিনিট ডাকার পরে কিন্তু ঝাড়া দিয়ে ভালো হয়ে যায়, এভাবে একটা ঝাড়া দেয় আবার ভালো হয়ে যায়। এখন আমি এই জন্য বলছি, যদি ভর্তি কোচিং, যেহেতু আমরা অধিকাংশ ফার্মের মুরগি হয়ে গেছি বাপ মার কারণে, সিস্টেমের কারণে, সমাজের কারণে, মানে এখন অনেক জায়গা থেকে বেবি বাবু বিভিন্ন শব্দ আসে, বাবা মার কাছ থেকে অনেকের কাছ থেকে আসে, এখন এই আসার কারণে আমরা আসলে ফার্মের মুরগি হয়ে গেছি। আর এটা হওয়ার কারণে আমরা অধিকাংশ পরিমাণ কুক হয়ে যাই, এবং আমরা নিজে একটুতে আমরা ভেঙে পড়ি। এই জন্য আমাদের উচিত না আসলে বাপ মার থেকে দূরে থেকে একটু দূরে যাওয়া। আমাদের মতে কি, যদি এরকম ঢাকার অনেক দূরে থাকে, যেমন মনে গেল পঞ্চগড় বা এমন দূরে যে জায়গায় হয়তো ওরকম ভালো ফ্যাসিলিটি নাই, তার ওরকম ঢাকাতে ওরকম ভালো কেউ নাই, হোস্টেলে উঠতে হবে, জানাশোনা কেউ নাই, বড় ভাই নাই, তার উচিত কি ওইখানেই কোচিং করা। এবং সেই ক্ষেত্রে যদি কোচিং না থাকে, অফলাইনের থেকে অনলাইনে বেস্ট হবে।
আর সবচেয়ে বড় কথা চিন্তা করো, অনলাইনে যে কোনো কোচিং সেন্টারে দাও, অফলাইন কোচিং করো বা এক্সাম দাও, যাই দাও, তোমার কিন্তু অনেক টাকা লাগে, 20 থেকে 25, 30, 40, 30,000 নেয়। নাম করা কিছু আছে, ওরা 30-এর নিচে আসলে যায় না, মাঝে মাঝে 2,000, 3,000 অফার দেয় যদিও, ওইটা আসলে কিছু না। 30,000 থেকে 2,000 টাকা কনসিডার করলেও তো কম না, অনেক টাকা। প্লাস হচ্ছে আবার সে যদি ঢাকায় আসে তাহলে তার ঢাকাতে যাতায়াত মনে করো খরচ 6 মাসের আছে, জন্য থাকার খরচ থাকার আছে। খরচ আছে মিনিমাম, ধরো প্রত্যেকটার জন্য 5-6 হাজার তো মিনিমাম। তারপর খাওয়ার খরচ আছে, তুমি দেখবা তোমার পিছনেই তোমার বাপ মা 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা মিনিমাম যাবেই। তুমি যদি অনলাইনে করো, চিন্তা করো, অনলাইনে তুমি একটা কোচিং করার পরেও যে টাকা তোমার সেভ হবে, ওই টাকা দিয়ে তুমি কয়েকশো ডিম কিনতে পারবা, 100 কেজির উপরে তুমি একটা দুধ কিনতে পারবা, অনেকগুলো কলা কিনতে পারবা। একটা ছেলে ভালো ব্রেনের জন্য মধু কিনতে পারবা, কালিজিরা কিনতে পারবা। একটা ছেলে ভালো করে করার জন্য এই 5টা খুব উপকারী। তুমি বেশি কিছু পড়বা আর এগুলি বেশি করে খাবা, তাহলে তোমার মধ্যে স্মরণ শক্তিটা আরো বাড়বে। এটা আমি মিশাতে বলি নাই। দুধ, ডিম, কলা, মধু এবং কালোজিরা যদি নিয়মিত খাও, মাথার ভিতরে স্মরণ শক্তি অনেক বেড়ে যায়, এবং মাথার ভিতরে দুর্বল যে টিস্যু থাকে, যেগুলি তোমার স্মরণ শক্তিকে কমাই দেয়, এগুলির বিরুদ্ধে ওরা কি করে, যুদ্ধ করে ওটা ব্যালেন্স করার চেষ্টা করে। এই যে আমি ফান করে বলি, যাই বলি, এইটি হচ্ছে বাস্তবতা। আর দুই দিন মনে করো যে না না পাশে লোক মানে উপরে কত সুখ, ওরা দেখাইছে, তুমি দেখে আসতে পারো, টাইমটা নষ্ট। কারণ চিন্তা করো, ঢাকা শহর অবস্থা এখন ওভাবে ভালো নাই। একটা জায়গা ধরো তুমি মিরপুরে কোচিং, তোর খরচ কম, ওইখানে তুমি বাসা নিলা, ফার্মের কোচিং করলা, তুমি যাইতে আসতে তোমার দেখা যাবে যে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা চলে গেছে। তোমার এই গুরুত্বপূর্ণ সময় 2.5-3 ঘন্টা যাও, তোমার জন্য কত লস। এই লস পড়ার পরে তুমি এটার পরে মাথা গরম থাকবে, যখন কোচিং করবে তখন কিছু রোদ থাকবে বা আবহাওয়াটা জানি অনুকূল থাকবে না, তখন তোমার কেমন লাগবে। ক্লাস করে আসবে মাথা গরম, এরপরে মাথা যাবা, রেস্ট নিবা, হোস্টেলে ভাত খাইবা, কত সময়, সব কিছু মিলে তুমি মনের মতো পড়তে পারবা না। আর যদি বাপ মা তত্ত্বাবধানে থাকো, একটু যদি ভালো থাকে, ওইখানে পড়লা, দরকার হলে ওইখানে অনলাইনে বসে বেশি বেশি পড়লা, খালি বেবু বাবুদের কাছে না গেলা, বুঝছো, না গেলে যায় যদি ওই সময়টা কাজে ইউটিলাইজ করো, তো আমি মনে করি তোমার হেল্প হবে। একটা সমস্যা হবে, তুমি তোমার লাইফ সমস্যাগুলি, মনের ভিতরে কি সমস্যা যেটা তোমার জানা দরকার, সেই জিনিসটা হয়তো হেল্প তুমি সরাসরি হয়তো ওইভাবে পাবা না। কিন্তু আমাদের এখানে যদি আমরা বলি, যেখানে যে আছে আমাদের, যে এখানে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে এই লাইফ সমস্যার জন্য ডাউট সলভিং, লাইভ ক্লাস, এইসব ক্লাস চেষ্টা করতেছি আমাদের থেকে হবে। অন্য জায়গায় যদি সুবিধা পাও ওইখানে করো, সমস্যা নেই, যেই জায়গায় তুমি সুবিধা করো। আমার মতে কি, বুঝো, সবকিছু তারা কমায় না, অল্প টাকা যখন করবা কিছু তো তোমাকে একটু কনসিডার করতে হবে। সেটাই। সো আমরা যদি একটু সামারি করি যে আমাদের অনলাইন অফলাইন এই ব্যাপারটা যেটা দেখা গেছে যে অনলাইন আসার পরে এখন মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি অফলাইন হয় পরীক্ষা দিব আর অনলাইনে হচ্ছে ক্লাস করব, ঠিক আছে। কারণ অফলাইনে ক্লাস করা আসলে আমাদের মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের বলা যায় যে মানে কনসেন্ট্রেশনের যে টাইমটা বা স্প্যানটা, এটা কিন্তু অনেক কমে গেছে। এখন আসলে আমরা রিলস দেখতে দেখতে এমন হয়ে গেছে যে ভাই 2 মিনিট দেখার পরে আসলে মানে 2 মিনিট কোনো জায়গায় যে মনোযোগ দিব ওটার আসলে ইয়া নাই। সো 1 ঘন্টা ক্লাসে মনোযোগ দিলে আমার অবস্থা শেষ হয়ে যায়, সেখানে আমি 3-4 ঘন্টা কেমনে ক্লাসে মনোযোগ দিব। সো এই জন্য আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে অনলাইনে তোমার ক্লাস করাটাই বেটার। কারণ অনলাইনে ক্লাস করলে তুমি ধরো 1 ঘন্টা তুমি ক্লাস করলে এরপর রেস্ট নিলা, সমস্যা তো না, এটার জন্য রেকর্ডের আকারে বসে আছে। সো এটা তুমি চাইলে করতে পারো, এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে। বাট আমরা এখানে যেটা করছি যে আমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা তোমাকে আমি দেখাই দিছি। সো তুমি নিজে একটু কনসিডার করো যে তোমার জন্য আসলে কোনটা বেটার হবে আর কি, ঠিক আছে। বাট এইটা যখন আমরা তোমাকে দেখাই দিছি যে না ভাই অফলাইনে আসলে এই সমস্যা হবে, ঢাকায় আসলে এই সমস্যা হবে, বাট একটু পাকনামি করে আসলে আসলে আমার খুব একটা প্রয়োজন বোধ করি না, ঠিক আছে। আমি অনেককে দেখছি এরকম যে আমি অনেককে মানা করছিলাম, যে আমাকে জিজ্ঞেস করছিল ঢাকা আসা দরকার কিনা, আমি মানা করছিলাম, তারপরে চলে আসছে, পরবর্তীতে আবার সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই না ভাই আপনি ঠিক ছিলেন, ঠিক না। তো এরকম ভুল করো না। বাট যেটা বললাম যে তুমি নিজের মতো চেষ্টা করো আর কি। আর আমাদের কোর্সের সম্পর্কে যদি হালকা পাতলা একটু বলতে চাই, যে আমাদের কোর্সে তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার অতটুকু কিন্তু আলটিমেটলি আমাদের দেওয়া আছে। তো সবচেয়ে বড় জিনিসটা আমি যেটা ফিল করি যে এখানে আমাদের আসলে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল, যে শফিক ভাইয়ের মতো, তারপর মনির ভাইয়ের মতো, মিফতু ভাইয়ের মতো, যে তারা যে টিচার প্যানেলটা আসছে, ওদেরকে আসলে মানে নতুন কিছু তো মানে দেখানোর কিছু নাই, তারা আসলে অলরেডি এক্সপিরিয়েন্স, তারা জানে যে তোমার কি লাগবে, তোমাকে কোন রকম ক্লাস দেওয়া লাগবে, তোমাকে কোন কনসেপ্ট দেওয়া লাগবে, কোন কনসেপ্ট দেওয়া লাগবে না, কোন ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দরকার, কোন ধরনের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম তোমাকে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তারা ওইভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করছে যে তোমাকে বেসিকটা তোমাকে দেখাবে, এরপর তোমাকে কোশ্চেন ব্যাংকের জিনিসগুলো দেখাই দিবে, এরপর তোমাকে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম করাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে আমাদের
লাইভ ডাউট সলভিং ক্লাস হবে, যেখানে আসলে তোমাদের যে যত ডাউট আছে যাতে তোমরা আসলে মানে অফলাইনের যে অপূর্ণতা সেটা আসলে যাতে ফিল না করতে পারো আর কি। এর পাশাপাশি ধরো আমাদের যে ম্যাটেরিয়ালসও আছে, এক্সামও আছে, কাইন্ডটা বলা যায় যে একটা ফুল প্যাকেজ। সো তুমি ডেসক্রিপশনে যাবা, ডেসক্রিপশনে যাই আমাদের ক্লাসগুলো দেখবা, দেখলে বুঝতে পারবা যে না আসলে এটা আমাদের কোয়ালিটি কতটুকু এনরিচড হয়েছে আর কি। সো কোয়ালিটি দেখে তোমার ক্লাস যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় যে না তোমার মন মতো তুমি এটা করে তুমি আসলে কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা, প্লাস হচ্ছে নতুন নতুন ম্যাথ সলভ করতে পারবা, তাহলে মোটামুটি বলা যায় যে এর বাসে বাইরে কিছু দরকার পড়বে না, ঠিক আছে? এই তো। সো কোর্সের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আজকে এনরোল করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, সো ভাই আমি যদি এবার আসি যে মোটামুটি সে ধরুন অনলাইন আর অফলাইন দুইটা মিলে করলো আর কি। সো এখন আসলে আমরা দেখতে পাই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকগুলো বই দিয়ে দেয়, ঠিক না? কোশ্চেন ব্যাংক দেয়, কনসেপ্ট বুক দেয়, তারপর আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো মানে আলাদা আলাদা সাল ওয়াইজও কোশ্চেন ব্যাংক দেয়। সো এখন এই এতগুলো বইয়ের মাঝখানে তো দেখা যাচ্ছে প্রথমে দেখে এসে হতাশ হয়ে যায়। এখন এতগুলো বই কি আসলে দরকার আছে? এতগুলি বই আপাতত দরকার নাই। আবার এখানে একটা কথা বলি, অনেক ভার্সিটি থাকে একই প্রশ্ন অনেক জায়গাতে ঘুরে ফিরে আসে। এখন আমার কথা হলো একই প্রশ্ন তুমি 100টা করার তো কোনো দরকার নেই। যেমন একটা এক্সাম্পল আমি বলি, অনেক জায়গায় দেখা গেছে এরকম অঙ্ক, একটা সিম্পল অঙ্ক বলি, মুখে বলি, যদি ল্যাপে বুঝে নিতে পারো। ধরো 2-1 বিন্দুকে আমি একটি সরলরেখা সমীকরণ বের করো যেটা আরেকটি সরলরেখার উপর লম্ব বা আরেকটি সরলরেখা সমান্তরাল। এটা একটা সিম্পল অঙ্ক। এই অঙ্ক মনে করো এই পর্যন্ত যদি আমি বিগত বছরতে হিসাব করি, মনে করো 100-র উপরে চলে আসছে। তো এই অঙ্ক তোমার 100টা করে লাভটা কি? সেটাই। এটা করা মানে তোমাকে মানে কি ওয়েস্ট করার সময়। এরকম একই অঙ্কতে 7-8 জায়গায় আসে, তুমি কেন করবা? তুমি বরং এটা করতে পারো, টাইপ অনুযায়ী করো। এই টাইপ অনুযায়ী তুমি সাল দেখার দরকার নাই, বা টাইপ মানে বোর্ডও দেখার দরকার, মানে কোন ইয়াতে আসছে, মানে কোন ঢাকা বোর্ডে আসছে নাকি বোর্ডে আসছে, যদি এটা এসএসসি পরীক্ষা, কোন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, সেটা দেওয়ার দরকার নাই। তোমার দরকার এই টাইপের অঙ্কটা তুমি পারো কিনা সেটাই। এটা যদি বোর্ডে আসে বা কোনো মানে এডমিশন টেস্টে আসে, তা আসলো, তোমার দরকার টাইপ অনুযায়ী শেষ করা। আমরা যে ভুলটা করি যে বুয়েটের মনে হচ্ছে এত বছর প্রশ্ন করলে অনেক কমন পড়ে। আরে কমন পড়ে লাভটা কি? কমন তো পুরোপুরি কমে না, প্যাটার্ন কমন পড়ে, মানে টাইপ কমন পড়ে। তাহলে আমার প্রশ্ন হলো, তুমি যদি এখান থেকে 20% 15%ও কমন পাও, তোমার বইটা ঠিক মতো করা না থাকে, তুমি কিভাবে ভালো যায় চান্স পাবা? তুমি যে কোনো জায়গায় থাকো, তোমার উচিত হইলো অপটিমাইজ করা। যতগুলি বই দেয় বিভিন্ন জায়গাতে 30টা 40টাও দেয়, 100টা বই হয়ে দিয়ে দিচ্ছে, এমন যুগ আসবে তখন দেখা যাবে কি তোমার এই বই কেনার জন্য তখন তো রিক্সা ইউজ করো, তখন হয়তো পিক আপ ভ্যান ইউজ করা লাগবে নেওয়ার জন্য। এখন এটা ফান না, এটা বাস্তবিকই হবে। সেটাই, গাছাতে আগাছা বেশি হয়ে যাবো। এখন ফলাফল হচ্ছে এটা না, তুমি বুয়েটের বিগত বছর প্রশ্ন, রুয়েট কুয়েটের বিগত প্রশ্ন, সব বিগত প্রশ্ন তুমি করো, পড়ার টাইমটা কই? তুমি যদি এরকম করতে পারো, ধরো একটা টাইপ করতেছো, ওই টাইপের আন্ডারে তুমি যেটা এই টাইপ অঙ্কটা করছো, দেখিছে এই টাইপের আন্ডারে রুয়েট কুয়েটে কি আসছে, যদি দেখো যে ওই এটা আসছে, তাহলে তোমার মনে কনফিডেন্ট পারা এই অঙ্কটা যখন পারি, তাহলে রুয়েট আসলে যদি আসছে তাহলে মনে অঙ্কটা পারবো। এটা কেন করে? বুস্ট আপ করার জন্য, কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য। এখন তুমি এটা করবা ক্যাপসুলের মতন। ক্যাপসুল কি আসলে? দুর্বল জীবনের সাথে ফাইট করে সবল জীবন সাহায্য করে, সবল শরীরের সাথে উনি সাহায্য করে, যাতে পরবর্তীতে সবলটার সাথে সেটা উনি কি করে ফাইট করে জিততে পারে। এইটাও তাই, তুমি কঠিন অঙ্ক করার আগে এসব অঙ্ক করলে কনফিডেন্স বাড়ে। তুমি যেটা করবা, বিগত বছরে প্রশ্ন করবা, তখনই যদি তোমার মনে করো যে কনফিডেন্স থাকে যে তোমার সব টাইপ কাভার হয়েছে, ঠিক আছে? আর সব টাইপ তুমি হয়তো না কাভার করতে নাও পারো, কিন্তু মোটামুটি তো একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত করতে পারো, সেটা তুমি টার্গেট করবা। কারণ পরীক্ষা এখন যদি তুমি কথার কথা এবার এসএসসি পরীক্ষার মতো হঠাৎ করে বইটা প্রশ্ন কঠিন করলো, তুমি কি জবাব? তখন তুমি মানে বলবা এত কমন পড়ে নাই, আমার কি করা ছিল? এটা বললে কি তোমার কি এটা মাপ হয়ে যাবে? হবে না। তুমি তোমার সাইড থেকে একেবারে কি থাকবা, মানে মানে কি বলে, মানে সেটআপ থাকবা, আমি যাতে পারি, মানে যেমন একটা ফুটবলার যখন ফুটবল খেলে, ক্রিকেটে খেলে, সে কি আগের থেকে মাইন্ডসেট থাকে আমার সেট আপ হইতে হবে। কোনো ভালো দলের সাথে খারাপ দলের সাথে কোনো কথা না, তোমাকে সেট আপ করে রাখতে হবে। যত কঠিন প্রশ্ন আমার পারতে হবে যতটা আমি পারি। সেক্ষেত্রে ওই বিগত বছরের প্রশ্ন দেখে তুমি একটা আইডিয়া পাবা, কিন্তু এটা তো নিশ্চিত না যে এখান থেকে কম পড়ে যাবে, তা না। তোমাকে যেটা করতে হবে, মেইন বইটা, আমি বারবার বলি মেইন বইটা অবশ্যই করবা, এটাই তোমার জন্য ফরজ। আচ্ছা ভাই, ম্যাথের ক্ষেত্রে তো আমি দেখতে পাই যে মেইন বই পড়লে মোটামুটি হয়ে যায়, ঠিক না? মানে মেইন বই পড়বে আর হচ্ছে কোশ্চেন ব্যাংক করবে, আর হচ্ছে যদি এক্সপেরিয়েন্স টিচার যারা আছে তারকে দেখাই দিবে যে এই জিনিসগুলো এক্সট্রা লাগবে। কিছু যদি থাকে মানে কোশ্চেন ব্যাংক, আবার কিছু গাইড বই থাকে, যেমন কিছু গাইড বই হয়, মানে যেমন রিটেনের কিছু গাইড বই, এমসিকিউ কিছু গাইড বই, মানে অনেকটা সাজেশন টাইপের থাকে, ওগুলি দেখতে পারো প্র্যাকটিসের জন্য। ওই কমন পড়বে এমন না, যেমন সাজেশন টাইপের দিয়ে দিলে এই জিনিস কমন পড়তে পারে, আর ভাই কমন পড়তে পারে সে তো আর
নিশ্চিত করতে পারে না। সেটা তাহলে তো কমন করে আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ারিং সাজেশন কি? সাজেশন এইটা দিল, সেই সাজেশনে তুমি শেষ করবা, কিন্তু সব কিন্তু তুমি কমন এটাতে কমন পড়ে যায় এমন না। তুমি একটা বুস্টাপের মতন হয়েছে, অনেকটা হয়েছে কি ক্যাপসুলের মতন। সেটাই। আর সবচেয়ে বড় কঠিন জিনিস কোনটা করবা, আমি আবার বলি, যেটা তোমার সিলেবাসের মধ্যে অবশ্যই আছে, সেই সিলেবাসের মধ্যে যত পেঁচাই দেখ দায়ী করো, সেটা তো আইআইটি কেন, এমআইটি থেকেও যদি হয়, হার্ভার্ড থেকে হয়, বড় মনে করো অক্সফোর্ড ক্যামব্রিজের ভর্তি পরীক্ষা থেকে হয়, তাও তুমি দেখতে তো সমস্যা নাই, যদি তুমি তোমার যদি নেওয়ার মতন কি থাকে, ওরকম ইয়া থাকে, এনার্জি থাকে, এমন মতো ওরকম মাইন্ডসেট থাকে। এবং সেই কতটা তুমি দুর্বল, কতটা তুমি সবল, এর ধার দরকার নাই। আর যদি দেখো যে আমি নিতে গেলে আমি আমার সিলেবাস শেষ করতে পারবো না, আমার প্রতি এই কনফিডেন্স নাই, তাহলে দেখো না, আমরা যে ক্লাসটা নিতেছি এখানে কিন্তু পুরো প্যাকেজ আছে, একটা প্যাকেজের ভিতরে যা থাকে সব আছে। মানে একটা খারাপ ছেলে থেকে শুরু, খারাপ বলেছে না কাউকে, আল্লাহ তাআলা সবার ব্রেন দিছে, আর একটা দুর্বল স্টুডেন্ট থেকে শুরু করে একটা খুব ভালো যে বইটা প্রথম হইতে পারে, সবার জন্য যাতে কাভার হয় এভাবে করা হয়েছে। এখানে অর্থে না যে তোমার তোমার বুফে খাবারের মতন সব তোমার খাওয়া দরকার নাই, তোমার যেটা টেস্ট লাগে সেটা খাবা। অনেকের আলু ভর্তাটা হেভি টেস্ট লাগে, সে বেশি করে খাক, সমস্যা নাই। অনেকে বলে যে না আমি বিপি স্টেক খাবো, এটা টেস্ট অন্যরকম, খাও, তোমার সমস্যা নেই। অনেকে আমি কাচ্চি বিরিয়ানি খাবো, সমস্যা নাই। মানে ফলা কাটার কাচ্চি বিরিয়ানির মতো কিরকম, এটা প্রতিদিন খাইতে ভালো লাগে না, কিন্তু পুরান ঢাকার লোকেরা যারা তারা প্রতিদিন কাচ্চি বিরিয়ানি খায়, তো অভ্যাস হয়ে গেছে। এরকমও ফলা লাগা কিছু কিছু কাচ্চি বিরিয়ানি মাত্র লোক থাকে, তারা প্রতিদিন পরে, না পড়লেও অশান্তি লাগে। কিন্তু এই অর্থে না যে সবার এরকম করতে হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন জাস্ট ওই যে মেইন বইয়ের ক্ষেত্রে আমি যেটা জানতে চাবো, যে ধরেন ম্যাথের ক্ষেত্রে যে কিতাব একটা হাইপ চলে আসছে, যে কিতাব না পড়লে আসলে বইটা মানে চান্স পাওয়া যায় না। কিতাবউদ্দিনের বইয়ের সুবিধা অসুবিধা বলি, হাইপটা হলো এরকম, প্রথমে দিয়ে কিতাবের বইটা ছিল তুমান স্যারের বই থেকে পুরো কপি করা ছিল, আস্তে আস্তে উনি ডেভেলপ করতে যায়, উনি ইন্ডিয়ান বই থেকে বিভিন্ন জায়গাতে উনি কালেক্ট করা শুরু করলো। আর কালেক্ট করতে যায় যেটা করলো, কালেক্টটা হয়েছে ঠিক আছে, গুছানো হয় নাই, হয়ে গেছে কিরকম পাহাড়ের মতন, হঠাৎ কোথা উন্নত কোথা অবনত, একটা মানে বন্ধুর মতন হয়ে গেছে কিরকম, করতেছে সোজা জগাড়াতে কঠিন একটা অঙ্ক, আবার করতেছে একটা মিডিয়াম অঙ্ক, আবার সোজা জগাড়াতে কঠিন অঙ্ক, মানে কেমন জানি মানে গুছানো না। বইটা আমি খারাপ বলবো না, কিন্তু এই সমস্যাটা তোমাকে ফেস করতে হয়। ভালো ছাত্র যারা সারাগুলি খেয়াল করে না, কিন্তু যারা একটু দুর্বল তাদের জন্য এটা সমস্যা হয়ে যায়। আমি বলবো বেলি সাজেস্ট করি অন্যান্য যে বইগুলি আছে, রূপন্দির বই বা সিস্টেকের বই, এই বইগুলি গুছানো বই, হত হাইফাই নাই। যেমন এবার যে এসএসসি পরীক্ষার প্রশ্ন, একটা অঙ্ক কিন্তু আনকমন ছিল, সেটা কিতাবের উদ্দিনের বই থেকে আসছে। এখানে এটা দ্বারা হাইপ করা উচিত না, তাহলে ওর বই কিনা শুরু করি, এমন না। একটা কোন বলে কি হয়, এমন করলে কি হয়, এখানে বোর্ড হয়েছে 9টা বোর্ড, 9টা বোর্ডের থেকে কতগুলি সেট হয়, মানে কটা চিন্তা করো। এখানে এতটি থেকে একটা কমন পড়া তো কোন ক্রেডিট না, আর বাকি তো সব বইতেই আছে, একটা দুটো আনকমন থাকতেই পারে, ঢাকা বোর্ডে করছে। এটা দ্বারা এই অর্থ বোঝানো হয় না যে কেতাবুদ্দিন না করলে আমার চান্স হবে না, কেতাব করলে একটা সুবিধা পাওয়া যায়। ইভেন কেতাবুদ্দিন ছাড়া আর অনেক গাইড বই আছে বাজারে, ওদের কাছে আরো বেশি ইনফরমেশন থাকে। যেমন আমাদের নর্ডেম কলেজে কিন্তু ভাই কিতাব পড়ায় না, এসি অমিত পড়ায়। হ্যাঁ, এখন এসি অমিত পড়ায় কি মানে নর্ডেমের পোলা মানে কি চান্স পায় না? বইটা ফার্স্ট হতে যাচ্ছে, অনেকবার বইয়ের ভর্তি পরীক্ষা ফার্স্ট হইছে। আর কেতাবুদ্দিন তো খুব বেশি হাইট করে, মানে হাইপ আসে নাই, এটা কোন একটা ঘটনাতে কোন সিস্টেমে কেন হয়ে গেছে, এটা হয় প্রতি বছর একজন হাইপ হয়, আবার অবশ্য কুকড হয়ে যায়। তো যেটা হচ্ছে যে এখন তোমরা যে যে বই পড়ছো, এইচএসসি তো পার করে ফেলছো, সো যে যে বই পড়ছো ওই বই কন্টিনিউ করার চেষ্টা করো। এবং আমাদের যে গাইড বইগুলি আছে, আমাদের যে ক্লাসে আছে, যে এগুলি দেখো, আশা করি হয়ে যাবে, সেটাই। সো ভাই, এবার আমরা যদি চিন্তা করি যে ভাই মানে ও আসলে ধরেন প্রিপারেশন নিচ্ছে, ধরেন আমাদের এই কোর্স করতেছে বা অফলাইনে কোর্সে ভর্তি হয়েছে, এখন সে আসলে বুঝবে কিভাবে? সো নর্মালি তো আমরা ধরেন 100 তো পাওয়া সম্ভব না, ঠিক না? এখন সে বুঝবে কিভাবে যে আসলে সে মানে তার প্রিপারেশন ঠিক যাচ্ছে কিনা, কিংবা এমনও আছে মানুষজন দেখে যে রুমের মধ্যে বন্দি থাকে। এখানে আমি একটা কথা বলি, আমাদের এডমিশন টেস্টের একটা আদর্শ একটা সিস্টেমে করা আছে, সেটা আমি বলি, এটা আমি কোনো মানে শো ডাউন বা মানে শো অফ করার কিছু নেই, মানে আমি দেখানো না। এটা হচ্ছে দেখো, একটা ছেলে কিন্তু এমসিকিউর প্র্যাকটিসটা হইতেছে, রিটেনের প্র্যাকটিস কম হইতেছে, অনেক সেন্টার আছে, যদি আমরা তো প্রতিদ্বন্দ্বীরা সহযোগী, তাদের ভালোর জন্যই বলতেছি, এমসিকিউ পরিমাণটা রিটেনের যে রেশিওটা, এটা কোনো সামঞ্জস্য না। আচ্ছা, কিরকম দেখা গেল, রিটেন আমার 400 মার্কের পরীক্ষা বুয়েটে, আর এমসিকিউ 100, তাও এরকম গুরুত্ব না, এটা হচ্ছে পিলি হিসাবে। এমন বুয়েটের পিলির এমসিকিউ অত্যন্ত সিম্পল, কিন্তু কুয়েট রুয়েটের এমসিকিউ কি সিম্পল? ওটা কিন্তু স্ট্যান্ডার্ড, ওটা কিন্তু সময় থাকে বেশি, ওরা দেখা রিটেনের মতোই করে সলভ করতে হয়। আবার রাইউটির প্রশ্ন তো কঠিনই হয়, সাস্টের প্রশ্ন কঠিন হয়, তারপরে আইউটি আর কি বলে, যেগুলিতে পিলি ওইগুলি প্রশ্ন একটু সোজা হয়, ঢাকাবাসীর প্রশ্ন এভারেজ মিডিয়াম কঠিন হয়, সোজাও না, বা ধরো একটু হয়তো সর্বোচ্চ হলে বিলো এভারেজ দিতে পারে, এর বেশি না।
এই টাইপের প্রশ্ন তুমি যদি সবগুলো এমসিকিউ হিসাব করো, তোমার এর জন্য একটা ব্যালেন্স পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত। কিন্তু এখন আমি যদি এমন এমন কোন প্রশ্ন দিই যেগুলি পরীক্ষার জন্য উপযোগী না, তখন তো স্টুডেন্ট এখানে খেয়ে ফেলায়। দেখা গেলো রিটার্ন মার্কে একটা প্রশ্ন আমি এমসিকিউ দিয়ে দিলাম, দিতেই পারি, এটা যে টিচাররা যে কোনো টিচার দিতে পারে, যে জীবনে ক্লাস আসে ওই প্রশ্ন করতে পারে। কিন্তু এই সমস্যাটা স্টুডেন্ট ফেস করে পরীক্ষার হলে। কিছু ছেলে থাকে বস ভালো, হয়তো সে আগের থেকেই পড়ার কারণে পারে, কিছু ছেলে তার আগের ভাইদের কাছ থেকে, বড় ভাইদের কাছ থেকে পাওয়া যায়, তারা জানে এই টাইপের প্রশ্ন বারবার আসে, তারা করে, তারা ভালো করে। এটা তো হচ্ছে গিয়া লাকিলি হয়ে গেল, সে হয়তো বইটা ভালো করতে পারে, কিন্তু বাকিদের অবস্থা কি হয়? আমার যদি এই চিন্তা হয়, আমি বড় অনেক দেশ কন্টেস্ট করে ফার্স্ট সেকেন্ড দেখবো, ওর মধ্যে আমার সিরিয়াল কত, ওইটাতে বেশি গুরুত্বপূর্ণ আমি ওয়েল অর্গানাইজ করা হইতেছে কিনা আমাদের জিনিসটা, যে আমি এমসিকিউর পরিমাণটা কত থাকা উচিত, রিটেন কত থাকা উচিত, আমি কি ওই অনুযায়ী আমি পরীক্ষা প্রিপারেশন নিতেছি কিনা, আমি খালি এমসিকিউ রিটেন পরীক্ষা দিতেছি অল্প নিয়ে, আমি বলি আমার অনেক প্রিপারেশন, আসলে প্রিপারেশন হইতেছে না, এটা যেন সুন্দর লাগে। যেমন তুমি সপ্তাহে একটা ক্লাস করলা, 3 দিন অত ক্লাস করলা বা 4 দিন ক্লাস করলা, তুমি সব করো ম্যাথের ক্লাসে কটা পাইছো, অফলাইনে করো একটা পাইছো, অনলাইনে করলে 2-3টা ক্লাস পাইবা। তাহলে চিন্তা করো এই 3টা ক্লাসের জন্য তোমাকে এমসিকিউ কটা থাকা উচিত, এটা আন্দাজ করো, রিটেন করা থাকা উচিত। আমাদের এখানে এই কাজটা ওয়েল অর্গানাইজ করা হয়েছে, যে না এরকম দিলে ছাত্রের জন্য সুবিধা, অন্যান্যের যদি এরকম সুবিধা থাকে ওইখানেও চেক করে দেখবা, যদি ভালো থাকে অবশ্যই এটা ওরাও ক্রেডিট পাওয়ার যোগ্য। আমার কথা হচ্ছে এখানে যদি কোচিং করে তুমি এই সুবিধাটা পাও, তাহলে এখানে তুমি কোর্স কিনে দেখতে পারো, তোমার সময় নষ্ট হবে না, কারণ তুমি ভালো ক্লাস করে গেলা, ভালো শিখে গেলা, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তুমি এই বেনিফিটটা পাইলে না, তা তুমি তোমার কনফিডেন্স বা তোমার যাচাইটা কেমনে করবা? সেটাই ভাই, এই যাচাইটা করার জন্য হলো তুমি একটু চেক করবা। এখন এক্ষেত্রে একটা সহজ বুদ্ধি বলে দিই, তোমরা যারা মানে কোচিং করার জন্য খুব আগ্রহ, অনলাইনে অফলাইনে করার আগ্রহ, তাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে তোমরা অনলাইনে ক্লাসটা করো, অফলাইনে ক্লাস করো না। অনলাইনে ক্লাস করো, অফলাইনে পরীক্ষা দাও। অফলাইন পরীক্ষা দাও, অনেকে তো পরীক্ষা যাচাই করতে পারবা যে তোমার পরীক্ষা কেমন হইতেছে, প্লাস তুমি দেখবা, তুমি আরো কটা জায়গায় তুমি চেক করে দেখতে পারো, সেটাতে তুমি যে অফলাইনে একটা পরীক্ষা দিবা, ক্লাস করবা, সরি পরীক্ষা দিবা, তোমার ক্লাসটা দরকার না আপাতত, পরীক্ষা দিবে, পরীক্ষার কোয়ালিটিটা কেমন, এক হয়েছে প্রচন্ড কঠিন, 2 হয়েছে প্রচন্ড সোজা, 3 হয়েছে গিয়ে স্ট্যান্ডার্ড, এটা দেখবা। 2 দেখবা যে প্রশ্নটা দিল মাত্র 20টা প্রশ্ন, এখন 20টা প্রশ্ন তুমি পরীক্ষা দিলে, আরেক জায়গায় প্রশ্ন দিলে আবার 40টা বেশি দিয়ে দিলে, এটা তো না। তুমি দেখবা এমন একটা সুন্দর একটা অপটিমাইজ করা, যে না তোমার রিটেন এত হলে তোমার সব চ্যাপ্টার কাভার হয়। কারণ একটা চ্যাপ্টারে হয়তো সব টাইপের নিয়ম দিয়ে যদি তুমি শুরু করো, হয়তো 20টা টাইপ থাকে কথার কথা, তাহলে 20টা টাইপ হলে 20টা অঙ্ক থাকা উচিত কথার কথা রিটেনে। এমসিকিউ এমভাবে সেট করা হলো যে এমসিকিউতে এরকম মানে সব টাইপের মানে টেকনিক কাভার করার মতো এমসিকিউ দেওয়া হইলো। এরকম যদি পরীক্ষা দেয়, তোমার কিন্তু প্রিপারেশন ভালো হয়ে গেল। এখন তুমি দেখলা যে না আমি করলাম অনেক ক্লাস, কিন্তু পরীক্ষাটা হইলো ওর মতো না, পরীক্ষাতে আমার সব কাভার করতেছে না, তখন কিন্তু তুমি কিন্তু এক ধরনের কিন্তু মানে কি ইয়াতে পড়বে, আর প্রিপারেশন গ্যাপে পড়ে যাবে। এই ফলে কিন্তু তোমার মানে এই গ্যাপটা কিন্তু সময় যেহেতু কম, পরবর্তী রিভাইজ দেওয়ার সময় অনেক সময় এটা আবার মানে মানে মেকআপ করা ওইভাবে টাইম নাও পাইতে পারো, কারণ সময় যেহেতু কম। এই জন্য আমি করে এখন থেকে ডিসিশন নাও, এমন জায়গাতে বা এখানে কিছু ফ্রি ক্লাস আছে, ডেমো ক্লাস বা কিছু ফ্রি এক্সাম থাকতে পারে, তুমি চেক করে দেখবা, অন্য জায়গায় চেক করে দেবে যে কোনটা তোমার জন্য উপযোগী, তারপরে তুমি ডিসিশন নিবা, ঠিক আছে? সেটাই। সো ভাই এবার যদি আমরা যে একদম পডকাস্টের লাস্টের দিকে চলে আসছি, যে প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মানে মোটামুটি প্রথম দিকে তো একটু হেলায় হেলায় থাকে, তখন মাঝখানে দেখা যাচ্ছে যে পোলাপানের হচ্ছে মানে প্রথম দিকে যেগুলো সহজ চ্যাপ্টার থাকে ওগুলো তো ভালোই নাম্বার পায়, বাট মাঝখানের দিকে দেখা যাচ্ছে পোলাপান আসলে দেখা যাচ্ছে যে একটু ঢিলামি দেয়, প্লাস হচ্ছে নাম্বারও কম আসতে থাকে, কঠিন জিনিসপাতি যখন আসতে, তখন এই টাইমটাতে আসলে মোটিভেশনটা ধরে রাখা মানে কতটা টাফ, আর হচ্ছে আমরা কিভাবে ধরে রাখবে আর কি? আচ্ছা, এটার মূল সমস্যা হচ্ছে রেজাল্ট দেয়, যে রেজাল্টের কারণে এই ধাক্কাটা অনেকে খায়, অনেকে মনে মতো হয় না একটু মানসিক ডিপ্রেশন পড়ে মানে অশান্তিতে ভোগে যে আমাদের মনে হবে না, আবার অনেকে রেজাল্ট ভালো করে খুশিতে মিলাদ দেয়, খাওয়া দাওয়া করে ফুর্তি করে, এটা আরেকটা সময় নষ্ট করে। আমি মনে করি এই ইন্টার রেজাল্টটাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা জাস্ট ভর্তি পরীক্ষার জন্যই লাগবে, তুমি এটার অত গুরুত্ব দেওয়ার দরকার নাই। যা আবার হইব ও একদিন রেজাল্ট ভালো হইলে একটু হাসবা, রেজাল্ট খারাপ একটু কানবা, কিন্তু কানতে আবার ওই আর কি মহরমের মতন অবস্থা, মহরম 10 তারিখ অবস্থা করার দরকার নেই, আস্তে আস্তে একেবারে মানে নিজের একেবারে জোগাড় বানানোর দরকার নেই। আমরা মনে করি যে তুমি তোমার অবশ্যই একজন সামর্থ্যবান, তোমার আল্লাহ শক্তি দিছে, কোয়ালিটি দিছে, কোয়ান্টিটি দিছে, তুমি যতটুকু
রেজাল্ট ভালো হইলে খুশি হওয়া দরকার অতটুকু হইলা, রেজাল্ট খারাপ হলে যতটুকু কষ্ট পাওয়ার অতটুকু হইলা মিনিমাম, যে না হইলে না। এরপরে তুমি পুরো উদ্যমে কাজ শুরু করো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে হাল ছাড়তে পারবে না। সেটাই তুমিও প্রথমে কাজ শুরু করলে হঠাৎ করে দেখি না পারতাছি তো বালিতে পারতাছি, এই একটু ঢিলামি দিই না, কারণ আমাদের প্রথম দিকে চাপটারগুলি থাকে সহজ, এই জন্য কনফিডেন্স পায়। পরের দিকে চাপটা যায় ঝামেলা লাগবে, যার প্রথম দিকে মেট্রিক্স না এগুলি সহজ চাপটা, ইন্টিগ্রেশন ডিভিশনের হাল ছেড়ে দিবে, আরে আল্লাহ কি পড়ায় আমি তোর পড়ি নাই, ওরকম কথা না। তুই প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে আগাবো, বরং শেষের দিকে যা তোমার স্পিড বেশি হবে। অবশ্যই। সো এটাই হচ্ছে কথা, যে আমরা প্রথম দিকে বললাম না একদম সিরিয়াসনেস থাকে একদম উপরের দিকে, পরে আস্তে আস্তে মাঝখানে ডাউন হতে থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে স্বাভাবিক, আসলে মানে সবারই এমন হয়। বাট পার্সোনালি আমি যেটা সাজেস্ট করতে পারি যে নর্মালি ধরো যখন দেখবা যে তোমার আসলে খুব একটা ভালো লাগতেছে না, মানে অবসাদ চলে আসে যেটাকে আমরা বলি, ফেটিক চলে আসছে, সো তখন একটু একটা ব্রেক নিতে পারো। যে আমরা 2-3 দিন একটা ব্রেক নিলাম, যে আমি একটু সব মানে ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাইলাম, প্লাস হচ্ছে তোরা একটু বন্ধু বান্ধবের সাথে একটু মিশলাম আর কি, যে ওদের খোঁজ খবর নিলাম যে ওদের প্রিপারেশনটা কেমন চলতেছে, এটা নিতে পারি। প্লাস হচ্ছে আমাদের যে মানে 14 গোষ্ঠী যে আমাদের আছে, মানে ফুফা ফুফু, তারপরে হচ্ছে খালা খালু যারা আছে, তাদের বাড়িতে একটু ঘুরে আসতে পারি আর কি, মামাদের বাড়িতে ঘুরে আসতে পারি। সো ঘুরে এসে মোটামুটি বলা যায় একটা রিফ্রেশমেন্ট নিয়ে আবার একটা ফ্রেশ স্টার্ট করতে পারি, এটা আমরা একটা করতে পারি। আর বলবো যে সবচেয়ে বড় মোটিভেশন আসলে তোমার আব্বু আম্মুই। সো তোমার আব্বু আম্মুর দিকে তাকালে বা আব্বু আম্মুর সাথে কথা বললেই ব্যাপারটা বুঝতে পারো যে আসলে যে তোমার যে সাকসেসটা বা তোমার যে একটা ভালো একটা ভার্সিটিতে ডিজায়ার্ড স্থানে যে যাওয়াটা, এটা তোমার সাথে সীমাবদ্ধ না, কিন্তু তোমার আব্বু আম্মুর সাথেও সীমাবদ্ধ। সো মানে সবার সাথে সীমাবদ্ধ। দেখতে পাবা যে সবাই তোমাকে নিয়ে আসলে যখন কোনো এক জায়গায় চান্স পাবা, তখন সবাই তোমাকে নিয়ে কথা বলতেছে। সো তখন দেখবা যে ব্যাপারটা বোঝার চেষ্টা করবা যে না আসলে মানে এটা আসলে তোমার চেয়েও বেশি মানুষের কতটাই, মানে মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল আর কি, ঠিক আছে। সো এরপরে যাই ভাই, আমি যদি একটু যেটা জানতে চাবো যে লাস্টের দিকে যে প্রিপারেশনটা, লাস্টের দিকে ধরেন 1 মাস সময় আছে কিংবা 1 সপ্তাহ সময় আছে, তাহলে ওই প্রিপারেশনটা কি আমাদের আগের মতোই হবে নাকি আলাদা কিছু একটা করা যাইতে পারে? শেষের দিকে প্রিপারেশন হচ্ছে গুছানো, যে আমি যে চ্যাপ্টারগুলি খুব ভালো পারি ওই চ্যাপ্টারগুলি তো মোটামুটি দেখবো, যে চ্যাপ্টারগুলি সবচেয়ে কম পারি হয়তো ডেভেলপ করার সুযোগ আছে, এগুলি একটু দেখে যাব। আর সাধারণত বইয়েতে কঠিন চ্যাপ্টারগুলিতে কিন্তু সুযোগ দেয় তুলনামূলক। সেটাই। আর কঠিন চ্যাপ্টারগুলিতে আর সোজা চ্যাপ্টারতে একটু ঘুরে দেওয়ার চেষ্টা করো। অতএব কোনো চ্যাপ্টার বাদ দিয়ে নিয়ত করবা না, সব চ্যাপ্টার করবা। আর কম বেশি তো হইতেই পারে, এটা টেনশনই কিছু নাই। এবং আমি আবারও বলতেছি, কখনোই তুমি তোমার স্পিড কমাবা না, সবসময় বরং একই স্পিডে ভালো। দেখা গেলে অনেকে আছে একদিন 100 রাকাত পরে, পরের দিন কোনো নফল নামাজ পড়ে না, আরেক দিন 30 রাকাত পরে, এটাও সৌন্দর্য না। সবসময় একটা নির্দিষ্ট মেনটেন করবা, 6 ঘন্টা 6 ঘন্টা পড়বা। কোনো মানে ব্রেক দিতে পারো, 2-3 দিন ব্রেক নিতে পারো। আরেকটা কথা বলি, গ্রুপ স্টাডি যদি তোমরা করতে চাও নিজের মধ্যে, এটাও কিন্তু আবার করে নিবা, হিসাব করে নিবা। ধরো তোমার লেভেলের কারা কারা আছে, ওই খাতা নাম্বার থেকে কিন্তু লেভেল বিচার করার না। অনেকের ব্রেন অনেক ভালো, কিন্তু ওর লেভেল একরকম না। দুইজন নাম্বার সমান পাইলো, একজনের সাথে লেভেল একরকম, লেভেল আরেক রকম। লেভেল বুঝবা কেমনে? যখন দুইজনে 2-3 করে দেখবা, তখন বুঝবা যে লেভেল কিরকম। এরকম সমপদে লেভেল যদি 3-4 জন হয়, ডিসকাশন করো, নতুবা গ্রুপ ডিসকাশন করে লাভ নাই। দেখা যাবে 10 টাকা করলে ও পারে যা, তুমি পারতেছো না, বা তুমি পারতেছো না, তো এদের মধ্যে কি একটা মানে হীনমনতা, একজন একটা গ্যাপ তৈরি হয়ে যায়, এটা পড়ালেখার ক্ষতি করে। অতএব গ্রুপ স্টাডি তো তাদের বানায় যারা একই কাছাকাছি লেভেলের, সেটা করবা, তবে হিসাব নিকাশ অনুযায়ী। আর শেষের দিকে যেটা অবশ্যই করবা সেটা হচ্ছে সবসময় কনফিডেন্স হারাবা না। কনফিডেন্স সবসময় কি রাখবা, চান্স না পেলে জীবনে কিচ্ছু হয় না, এই চিন্তা করবা। চান্স তো অনেকে মানে কি হয়েছে, সেটাই, সে লাইফ তো থেমে নাই, একজন তো হইবেই না কিছু। আমি যদি চান্স পাই আমার কি হবে? দিন শেষে তোমার চাকরি বা ব্যবসায়ী করা লাগবে, তাই না? দিন শেষে তোমার কিছু করেই লাগবে ঘুরে। তাহলে দেখো সবাই কি মানে পড়ালেখা করে বিশাল কিছু করে কি সবাই কি খুব ভালো আছে? তা তো না। তাহলে কি এটা নিয়ে আমি কেন এত মাতামাতি করব? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর আল্লাহ তাআলার বিনিময়ে প্রতিদান দিবে। আল্লাহ কাছে আল্লাহ আমার এটার জন্য উত্তম প্রতিদান দেন। সেটাই, আমরা জাস্ট কষ্ট করে যাব, যদি হবে, যদি আমার লেখা থাকে, ভাগ্যে লেখা থাকে অবশ্যই হবে, যদি না হয় তাও কিন্তু ভালো কিছু হবে, কারণ আমি যেহেতু কষ্ট করছি, এটা তো প্রতিদান দিবে আল্লাহ তাআলা। শিখলে আল্লাহ তাআলা এটার প্রতিদান দেয়। কারণ তুমি শিখছো, এটা তো ডিলিট করতে পারবে না। তোমার লেখা ভুল হইতে পারে, এখানে ডিলিট হইতে পারে, কাটা হইতে পারে, কিন্তু তোমার শেখা কে ডিলিট করবে? একমাত্র হয় আল্লাহ তাআলা, ছাড়া তো কেউ ডিলিট করতে পারবে না। তাহলে তুমি শিখতেছো, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। সেটাই। সো আমরা আজকে পডকাস্ট থেকে আসলে অনেক কিছু জানলাম, প্লাস হচ্ছে শফিক ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে ভাই তার ব্যস্ততার মাঝখানে আমাদেরকে একটু সময় দিয়েছে আর কি। সো আর আমাদের কোর্সের ব্যাপারে যেটা বললাম, যে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তুমি চাইলে একটু দেখে আসতে পারো, ঠিক আছে? সো ভাই আজকের জন্য আমাদের এতটুকুই। সো দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে, আর ভাইকে তো তোমরা কোর্সে দেখতে পাবে, ঠিক আছে? সো দেখা হবে অন্য কোনো পডকাস্টে। টাটা, আসসালামু আলাইকুম।